জাতীয় কবি কাজী নজরুল ইসলাম প্রথম বিয়ে করেছিলেন ১৯২১ সালের ১৭ জুন। বাসর রাতে স্ত্রীকে ফেলে রেখে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন তিনি। প্রথম স্ত্রী মুসলমান পরিবারের মেয়ে নার্গিস আসার খানমের সাথে নজরুলের সংসার টেকেনি একদিনও। কিন্তু সেই নজরুলই সমাজ, ধর্ম আর রক্তচক্ষুকে উপেক্ষা করে ভালোবেসে বিয়ে করেছিলেন এক হিন্দু কিশোরীকে। মুসলমান নার্গিসকে ছেড়ে কেন হিন্দু প্রমীলাকে বিয়ে করেছিলেন কাজী নজরুল ইসলাম? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবনের প্রেম আর বিদ্রোহ যেন একই সুতোয় গাঁথা। ১৯২১ সাল থেকে ১৯২৪ সাল, এই কয়েক বছরে নজরুলের জীবনে ঘটে যায় ঝড়ো সব ঘটনা। একদিকে প্রথম বিয়ের ট্র্যাজেডি, অন্যদিকে হিন্দু মেয়ে প্রমীলা সেনগুপ্তের সাথে গভীর প্রণয়। আজকের ভিডিওতে আমরা জানব নজরুলের সেই ঐতিহাসিক গোপন বিয়ের অজানা সব তথ্য, যেখানে মাত্র ৮ জন মানুষের উপস্থিতিতে রচিত হয়েছিল এক অমর প্রেমের উপাখ্যান। আসসালামু আলাইকুম, আমি সোমা আফরোজ আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। আমি এসেছি আজ মানিকগঞ্জের তেওতা জমিদার বাড়িতে, যে তেওতা জমিদার বাড়ি কাজী নজরুল ইসলাম এবং প্রমীলার প্রেমের স্মৃতিস্থান হিসেবে আজও পরিচিত। ঢাকার আগারগাঁও থেকে মানিকগঞ্জ তেওতা জমিদার বাড়ির দূরত্ব প্রায় ৭০ কিলোমিটার। যেতে আমাদের সময় লাগবে ৩ ঘন্টার মতো। তেওতা জমিদার বাড়ি একদম যমুনা নদীর পাড়ে, আরিচা ফেরিঘাট থেকে একটু দূরে। বাংলার বহু মনীষী, জ্ঞানীগুণী মানুষের জন্ম ঢাকার পাশের জেলা এই মানিকগঞ্জে। এই জেলার ভূপ্রকৃতিও অনেক সুন্দর। রাস্তা দিয়ে যেতে যেতে সেই সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম তেওতা জমিদার বাড়ি। ৩ ঘন্টার জার্নির ক্লান্তি দূর করতে গাড়ি থেকে নেমে আগে চা পান করে নিলাম। তেওতা জমিদার বাড়ির সীমানা বিশাল। জানা যায় পঞ্চানন সেন নামে এক ব্যক্তি ৭.৩৮ একর জায়গা নিয়ে ১৭০০ শতকে এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন। এই প্রাসাদের পূর্ব দিকে রয়েছে লাল দিঘি, অন্দরমহল, আর এই প্রাসাদের দক্ষিণ পাশে আছে টালির তৈরি বিশাল আকৃতির কাচারি ঘর। পাশে আছে ৭৫ ফুট উচ্চতার নবরত্ন মঠ। নবরত্ন মঠের পশ্চিম দিকে রয়েছে শানবাঁধানো পুকুর ঘাট। এই পুকুর ঘাটের নাম ফলকে লেখা নজরুল প্রমীলা স্মৃতি বিজড়িত দিঘির ঘাট। ছোট বড় মিলিয়ে প্রাসাদটিতে প্রায় ৫৫টি কক্ষ আছে। পঞ্চানন সেন প্রাসাদটি নির্মাণ করলেও পরবর্তীতে হেমশঙ্কর ও জয়শঙ্কর নামে ২ ব্যক্তি এখানে জমিদারি প্রতিষ্ঠা করেন। কিন্তু ১৯৪৭ সালের দেশভাগের পর তারা দেশ ত্যাগ করলে প্রাসাদটি পরিত্যক্ত হয়ে যায়। কবি নজরুল ইসলাম দেশভাগের আগে মানিকগঞ্জের শিবালয় উপজেলার এই তেওতা জমিদার বাড়ির ব্যারিস্টার কিরণ শঙ্কর রায়ের কাছে একাধিকবার আসা যাওয়া করেছেন। নজরুলের সাহিত্য চর্চার প্রেরণা ও প্রেমের উৎস কবির সহধর্মিণী প্রমীলা সেনগুপ্ত ওরফে দোলন বা দুলির জন্মস্থান এই তেওতা গ্রাম, ঠিক এই জমিদার বাড়ির পাশেই। এই মানিকগঞ্জে প্রমীলা দেবী ৫ম শ্রেণী অবধি লেখাপড়া করেছেন। এই জমিদার বাড়িতে দেখা হতো নজরুল আর প্রমীলা দেবীর। প্রমীলা দেবীর বাবা বসন্ত কুমার মারা গেলে মা গিরিবালা তাদের একমাত্র সন্তান প্রমীলাকে নিয়ে চলে যান প্রমীলার কাকা ইন্দ্র কুমারের কাছে। বাবা বসন্ত কুমার আর কাকা ইন্দ্র কুমার চাকরি সূত্রে থাকতেন তখনকার ত্রিপুরা, যা আজকের কুমিল্লার কান্দির পাড়ায়। কবি কাজী নজরুল ইসলাম তার বন্ধু আলী আকবর খানের সঙ্গে কুমিল্লায় বেড়াতে আসলে ইন্দ্রকুমার সেনগুপ্তের বাড়িতে তার সঙ্গে প্রমীলা দেবীর প্রথম পরিচয় ঘটে। কবি নজরুল ও প্রমীলা দেবীর সম্পর্কে বলার আগে নজরুলের প্রথম বিয়ে নিয়ে ঘটনাটা বলে নিচ্ছি। ১৯২১ সালের ১৭ জুন
ত্রিপুরার অর্থাৎ বর্তমান কুমিল্লার দৌলতপুরে সৈয়দা খাতুন ওরফে নার্গিস আসার খানমের সাথে নজরুলের প্রথম বিয়ে হয়। কিন্তু শর্ত ছিল নজরুলকে ঘরজামাই থাকতে হবে। আত্মসম্মানবোধ আর অভিমান থেকে বাসর রাতেই নজরুল দৌলতপুর ত্যাগ করেন। নজরুল তখন মানসিকভাবে বিধ্বস্ত। তিনি আশ্রয় নেন কান্দির পাড়ে ইন্দ্রকুমার সেনগুপ্তের বাড়িতে। এই বাড়ির গিন্নি শ্রীযুক্তা বিরজা সুন্দরী দেবীকে নজরুল মা বলে ডাকতেন। এখানেই নজরুলের পরিচয় হয় এক বালিকার সাথে, নাম প্রমীলা সেনগুপ্ত। প্রমীলার ডাকনাম ছিল দোলন বা দুলি। মজার ব্যাপার হলো নজরুলের প্রথম বিয়েতে পরিবারের সাথে অতিথি হিসেবে প্রমীলাও উপস্থিত ছিলেন। নার্গিসের সাথে বিয়ে ভাঙার পর নজরুল যখন কুমিল্লায় এলেন, ধীরে ধীরে কিশোরী প্রমীলার প্রেমে পড়েন তিনি। নজরুল তার প্রিয়তমার দোলন নামটিকে স্মরণীয় করতে কাব্যগ্রন্থের নাম রাখেন দোলন চাপা। কবিতায় তাকে ডাকেন রাঙা দিদি বলে। নজরুলের বন্ধুরা কেউ তাকে ডাকতেন রাঙা ভাবি, কেউ বা ভাবি সাহেবা বলে। 1922 সালের ফেব্রুয়ারি নজরুল টানা 4 মাস কুমিল্লায় থাকলেন শুধু প্রমীলার টানে। নজরুল মুসলমান, প্রমীলা হিন্দু। প্রমীলার প্রতি নজরুলের এই প্রেমের টান তখনকার সময়ে ভয়াবহ সামাজিক প্রতিবন্ধকতার সৃষ্টি করেছিল। আশ্চর্যের বিষয় হলো মুসলমান সমাজ থেকে বাধা না এলেও হিন্দু সমাজ প্রবল আপত্তি তোলে। খোদ বিরজা সুন্দরী দেবীও ভয় পেয়ে যান, কারণ তার নিজের 2 মেয়ের বিয়ে তখনও বাকি। এরই মাঝে আনন্দময়ীর আগমনে কবিতা লেখার অপরাধে 1922 সালের 23শে নভেম্বর নজরুল ইসলাম গ্রেফতার হন। 1 বছরের সশ্রম কারাদণ্ড শেষে 1923 সালের 15ই ডিসেম্বর তিনি মুক্তি পান। কলকাতায় বন্ধুরা তাকে সংবর্ধনা দেওয়ার জন্য অধীর অপেক্ষায় ছিলেন, কিন্তু সবাইকে বোকা বানিয়ে জেল থেকে সোজা কুমিল্লায় নিভৃত পল্লীতে দুলির কাছে ছুটে যান নজরুল। সেখানে নজরুল আসার কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। হিন্দু মুসলিম এই প্রেম কেউ মেনে নেবে না। কান্দির পাড়ের ছেলেরা নজরুলের উপর ক্ষিপ্ত। রাস্তায় গুন্ডারা ঘুরছে। বখাটে ছেলেরা জামার আস্তিনে লাঠি লুকিয়ে নজরুলের উপর হামলার অপেক্ষায় আছে। উপায় না দেখে নজরুল ফিরে গেলেন কলকাতায়। এখানে অসীম সাহসের পরিচয় দেন প্রমীলার মা গিরিবালা দেবী। সমাজকে তোয়াক্কা না করে মেয়েকে নিয়ে তিনিও কলকাতায় নজরুলের কাছে চলে আসেন। নজরুলের অভিভাবক বলতে তখন কেবল মিসেস এম রহমান, তাকেও নজরুল মা ডাকতেন। তিনি বিয়ের সব খরচ বহন করেন। অবশেষে 1924 সালের 25শে এপ্রিল রোজ শুক্রবার রমজান মাসের 20 তারিখ কলকাতার 6 নং হাজি লেনের বাড়িতে চরম গোপনীয়তায় মাত্র 8 জনের উপস্থিতিতে নজরুল আর প্রমীলার বিয়ে সম্পন্ন হয়। যেহেতু বরকনের ধর্ম আলাদা, তাই 1872 সালের 3 নম্বর সিভিল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী কনেকে আহলে কিতাব পরিচয়ে 1000 টাকা কাবিনে বিয়ে সম্পন্ন হয়। বিয়েতে বর ছিলেন কাজী নজরুল ইসলাম, কনে প্রমীলা সেনগুপ্ত। কাজী ছিলেন মৌলভী মঈনুদ্দিন হোসাইন এবং উকিল ছিলেন আব্দুস সালাম। সাক্ষী ছিলেন খান মোহাম্মদ মঈনুদ্দিন ও মোহাম্মদ ওয়াজেদ আলী। বিয়ের পর হিন্দু সমাজ, বিশেষ করে ব্রাহ্মণরা নজরুলের উপর তীব্র ক্ষোভ উগরে দেয়। 1924 সালের জুলাই মাসে জন্ম নেওয়া শনিবারের চিঠি পত্রিকায় মহিতলাল মজুমদার ও অশোক চট্টোপাধ্যায়রা নজরুলের বিরুদ্ধে রীতিমতো কুৎসা রটনা শুরু করেন। কিন্তু নজরুল আর প্রমীলা এসবের থোড়াই কেয়ার করতেন। বিয়ের পর প্রমীলা নিজের নাম দেন আশালতা। সওগাত পত্রিকায় সংকিতা নামে কবিতা লিখে নিচে স্বাক্ষর করেছিলেন মিসেস কাজী নজরুল ইসলাম। সমস্ত সামাজিক বাধা পেরিয়ে তাদের এই প্রেম গড়িয়েছিল প্রণয়ে, আর সেই প্রণয় টিকেছিল আমৃত্যু। আমার আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ জানাচ্ছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করে রাখুন যেন নোটিফিকেশান পাওয়ার সাথে সাথে ভিডিও দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।